নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের কয়েক মিনিট আজকে দেরি হলো শুরু করতে, কিন্তু আপনারা ইতিমধ্যেই বুঝবেন যে আসলে কেন দেরি হলো। আজকে এই স্টুডিওতে দুই যন্ত্রশিল্পী এবং তারা তাদের মতো করে অসাধারণ একটি রাত বা সন্ধ্যা আপনাদের উপহার দেবেন। আপনারা যারা প্রতি রাতে এই সময়টুকুতে আমাদের জন্য অপেক্ষা করেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক এক বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সামনে আসি এবং প্রতিদিনের ভাবনাতে আমরা বলার চেষ্টা করি যে আমরা আসলে সেতু পারাপার করি, আমরা এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করি, আপনারা ওপার থেকে এপারে আসেন। আমাদের রাজ্যে আপনারা জানেন এমন কয়েকজন গুণী শিল্পীরা রয়েছেন যারা শুধুমাত্র এ রাজ্যে নয়, যারা এই দেশের নানা প্রান্তে এমনকি পৃথিবীর প্রতিটি কোণে কোণে তারা তাদের মেধা এবং অসাধারণ শৈল্পিক প্রতিভার নজির রাখতে পারেন বা পারতেন। আমাদের রাজ্যে এমন এক অসাধারণ শিল্পীর নাম অমরনাথ বণিক। ওই পরিবারেরই আরও এক দুর্দান্ত শিল্পীর নাম নূপুর বণিক। তারা দুজনেই আজ আমাদের স্টুডিওতে অতিথি, সম্পর্কে তারা দাদা এবং বোন, এবং তাদের দুজনের আপনারা ইতিমধ্যেই নানা ধরনের বাদ্যযন্ত্র শুনেছেন মঞ্চে। এই স্টুডিওতে বসেই শিল্পী অমরনাথ বণিক তিনি হাওয়াইন গিটার বাজিয়েছেন। এই শিল্প মাধ্যমটি রীতিমতো মৃতপ্রায়। আমরা একেবারে বলা চলে যে হাতে গোনা কয়েকজন মানুষ এ রাজ্যে এই বাদ্যযন্ত্রটিকে এখনো ভালোবেসে বাজান, তার মধ্যে একজন নূপুর বণিক। দীর্ঘদিন তিনি এই যন্ত্রের সঙ্গে জড়িয়ে, কিন্তু মাঝে বেশ কিছুদিন দূরত্ব বজায় রেখেছিলেন। এখন আবার পুরোদমে এই যন্ত্রটিকে নিয়ে তিনি মানুষের দরবারে আজ আপনাদের অতিথি হয়ে। নূপুর দেবী, আপনাকে স্বাগত জানাই এবং অমরনাথ কাকু তোমাকেও স্বাগত। শুরুতেই জানতে চাইব যে নূপুর বণিক কিভাবে হাওয়াইন গিটার ভালোবেসে ফেললো, কবে থেকে? এই ছোটবেলা থেকে বাবার গিটার শুনে, বাবার গিটার তো জন্মের থেকেই আমরা বাবার গিটার শুনেই আমরা। দর্শকদের বাবার নামও বলতে হবে আরেকবার। বাবা তো আমার ভূপেশ চন্দ্র বণিক। ঠিক। বাবার কাছ থেকে শেখা, এবং বাবার পরে তো মেজদা শিখতো, মেজদা গিটার শিখতো, তো মেজদা দেখে আমারও ভালো লাগলো যে আমিও শিখি। মানে সেটা কোন ক্লাস? মানে যখন মনে হলো? ক্লাস 4 এ পড়ি। আচ্ছা, তখন থেকেই হাওয়াইন গিটার ভালো লাগছে? হ্যাঁ, ক্লাস 4 থেকে আমার শুরু। দুর্গাপূজার দশমীর দিন বাবা যাত্রা করিয়েছে আমাকে গিটার বাজানো। চলো ঠাকুর বাড়িতে গিয়ে ইয়ে করে আসি। আমরা এই গল্পগুলো শুনবো, কিন্তু যেহেতু খানিকটা দেরি হয়ে গেছে আমরা একের পর এক গান শুনতে থাকবো আজকে। প্রথম কি শুনবো? প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। বাহ।
আহা, কি সুন্দর, কি সুন্দর। এই যে ছোটবেলা থেকে মানে আমি যদি চারপাশের কথা বলি, তাহলে একটি পরিবারে মেয়ে মানেই তো খুব জোর ছোটবেলায় নাচ করবে, তারপরে একটু গান করতে পারে এবং আস্তে আস্তে নাচটা ছেড়ে দেবে এবং একটা সময় গিয়ে হয়তো বা গানটা করবে বা কিছুই করবে না। কিন্তু বাবা তিনি তার মেয়েকে ক্লাস 4 থেকে উৎসাহ দিচ্ছেন গিটার শেখার জন্য এবং মেয়েটিও গিটার শিখছে দাদার হাত ধরে, তারপরে ধীরে ধীরে গিটারের ময়দানে। পরিবারে মানে আমি যদি বলি এক্সটেন্ডেড ফ্যামিলিতে এই বিষয়টি কতটা সাপোর্ট ছিল, মানে মামা, কাকা, জ্যাঠা, দাদু? না, আমাদের বাড়িতে তো ফ্যামিলিতে একদম দাদুর থেকে, দাদুর নাম তো পার্শ্বনাথ বণিক, দাদু বেহালা বাজাতেন। আমাদের বাড়িতে পুরোটাই মানে গান বাজনার পরিবার। হ্যাঁ, পুরো। তারপর আমার কাকু তো গান গাইতো, অ্যাকর্ডিয়ান বাজাতো, পিয়ানো বাজাতো, এইসব মানে সবকিছু বাজাতো। মানে আমাদের বাড়িতে গান বাজনারই সব। আমার কাকু ওই সময়ের স্মৃতিগুলো আরেকবার একটু শুনি না, মানে তোমার মুখেও, মানে ঠিক কেমন ছিল এবং ছোট বোনকে নিয়ে হাওয়াইন গিটারের বিষয়টা কেমন ছিল? আমি বলতে পারি যে আমি যখন ঘুমাতে যেতাম, হ্যাঁ, রাত্রিবেলার দিকে 12টা করে একটু ঘুম ভাঙতো, ভাঙলেই শুনতাম বাবা গিটার বাজাচ্ছে। আরে বাহ। আবার ঘুমিয়ে পড়তাম। আবার যখন ভোরের দিকে ঘুম ভাঙতো, কারণ স্কুলে যেতে হবে, ভোরের দিকে ঘুম ভাঙতো, তখন দাদুর বেহালা শুনতাম। মানে আমাদের গিটার, বেহালা আর সকালবেলা ঘুম থেকে উঠে কাকার মানে রেওয়াজ, ভোকাল, এইগুলি শুনতাম সবসময়। কি সুন্দর, কি সুন্দর। কি শুনবো এরপরে? তারপরে শোনাই আধুনিক গান হেমন্ত মুখার্জির। বাহ। এই হাওয়াইন গিটারকে নিয়ে যখন নূপুর বড় হচ্ছেন, তার স্কুল জীবন, কলেজ জীবন, আমি যদি বলি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সবাই জানি মানে যারা কাছ থেকে একটু আপনাকে চিনি, আমরা জানি যে আপনি ত্রিপুরায় আপনার সময়ে এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে দুর্দান্ত পড়াশোনায় আপনি ছিলেন। সঙ্গে এই বাদ্যযন্ত্রটিকে আপনি ভালোবেসে রপ্ত করেছেন, তালিম নিয়েছেন, শিখেছেন। কলেজ জীবনে, স্কুল জীবনে এই যন্ত্রের প্রভাব কতটা ছিল? সেখানেও কি শিক্ষক মশাইদের আদর ভালোবাসা পেয়েছেন এই যন্ত্রকে কেন্দ্র করে? আমাকে ছাড়া কোনো ফাংশনই হতো না। স্কুলে তো মানে প্রতি সপ্তাহে আমাদের নেতাজি স্কুলে পড়তাম আমি, বিদ্যানিকেতনে প্রতি শনিবারে কালচারাল প্রোগ্রাম হতো, এদের মানে বাজাতেই হতো আর কি। তো সেই গিটার নিয়ে আসতে হতো। তখন হাওয়াইন গিটার, মানে আমরা স্টিল ইলেকট্রিক গিটার আনতাম না, এমনিতে গিটার স্কুলে আসার সময় নিয়ে আসতাম, টিচার সঙ্গে রাখতাম, রেখে তারপরে ফাংশনের সব ফাংশন, মানে সেটা যারা হবে না। আপনার বন্ধু বান্ধব তারা কি বলতেন? মানে এটা তো একেবারেই অন্য রকমের একটা বিষয়, মানে তবলা বাজানো নয় বা গান করা নয়। সবাই তো আমার সেই জন্যই আমি আর পরিচিতি আরো বেশি। আমাদের বন্ধু মানে কেউ কাউকে না চিনলো, নূপুর বণিককে সবাই চিনতো, ওই যে গিটার বাজায়, হাওয়াইন গিটার বাজায়। ঠিক। তারপরে কলেজও সেই সবাই চিনলো। বাবাকে তো সবাই চিনতো, জিজ্ঞেস করতো কার কাছে বাবা, মানে সেটা আরো মনে থাকতো যে ভূপেশ বণিকের মেয়ে। আচ্ছা, সেটা আরো বেশি মনে থাকতো। আর ইউনিভার্সিটি তো পুরো মানে পুরো
ফাংশন, এমনকি স্কুলে আমি নাটক ফাটক হতো, তো আমাদের কম্পিটিশন হতো নাটকের প্রত্যেক মানে সেকশনে, সেটাতে অনেক সময় ওরা ওদের কোনো একটা টিমকে আমাকে বলতো মিউজিক দাও, আমি আর কি মিউজিক তখন বুঝি, বাস আমি হারমোনিয়াম দিয়ে মানে সেই রাত্রিবেলার টিয়ে ঝিঝি পোকা সাউন্ড এগুলিও করাতাম। সবাই বন্ধু আমরা পরপর দুটো গান শুনে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। দর্শকরা অনবরত টেলিফোন করছেন এবং আমার পিসিআর থেকে বন্ধু শুভঙ্কর বলছেন যে অনবরত টেলিফোন আসছে, শুধু গান শুনতে চাইছেন দর্শক। আচ্ছা, কি শুনবো পরপর দুটো গান? এখন একটা ফোক সং শোনায় বাংলা ছবি থেকে, শ্যামল মিত্রের বনফলা শিবদেব। একদম একদম একদম। কি দারুণ। এরপর এখন বাজাই নতুন গান একটু সুমিতা ব্যানার্জির। দারুণ, শুনে ফেলি।
কি সুন্দর, কি সুন্দর। আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, এই যে মানে আমরা শুনি না অনেক সময়, মানে নিজেরাও পরিবারে শুনেছি বা বিভিন্ন সময় আশেপাশের বন্ধু বান্ধবদের বলতে শুনেছি যে পড়াশোনা করলে অন্য কিছু করা যায় না, মন দিয়ে পড়াশোনাটা করতে হয়। মা বাবাও এখনকার ছেলে মেয়েদেরও বলেন, অনেকেই বলেন আবার অনেকে বলেনও না, যে তুমি পড়াশোনা করছো, সামনে মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, কলেজ আছে, এখন তুমি বাজনা বাজাতে পারবে না, গান গাইতে পারবে না, নাচ করতে পারবে না। আপনি তো ক্লাসে ফার্স্ট হতেন বা অসাধারণ পড়াশোনায় ছিলেন, সঙ্গে এই জিনিসটা অনবরত চালিয়ে গেছেন এবং বাবা দাদা তাদের পরিবেশে এই বিষয়টিকে ভালোবেসে বেশে বড় হয়েছেন। কখনো কি মনে হয়েছে যে দুটো জিনিস একসঙ্গে করা যায় না? না না, আমার তো এরকম কখনো, আমরা গান না শুনলে আমার আরো পড়াশোনা হতো না। আমাদের আমি পরীক্ষা আমার বিএসসি ফাইনাল, তো রিহার্সাল বাড়িতে মেজদা তো ফাংশন করে রিহার্সাল দেবে, তো মেজদার সবাই বলছে, অন্যরা বলছে যে নুপুরের পরীক্ষা বাড়িতে দেওয়া উচিত না। আমি বলছি না না দাও, তাহলেই পরীক্ষা ভালো হবে, গানগুলি শুনবো তবে আমার ব্রেনটা খুলবে। আমি এরকম ভাবি, গান না শুনলে আমি রেডিও চালিয়ে সবসময় আমি অঙ্ক করতাম। মানে এটা একটা মানে ওষুধের মতো কাজ করতে কোথাও। গান মানে গান না শুনলে আমি এখনো কাজ করতে পারি না। সকালে আমার টিভি চালিয়ে গান চলবে আর আমি এদিকে কাজ করব, তবে আমার শান্তি, নাহলে আমি কাজই আমার। কাকু তোমার কি মনে হয়, মানে আজকালকার ছেলে মেয়েরা বা যারা ভুল ধারণা যে পড়াশোনার ক্ষেত্রে গানটা একটা বাধা হয়ে দাঁড়াবে এরকম আমি মনে করি না। শুধু গান বাজনা কেন, পড়াশোনার পাশাপাশি যে কিছু করা যায়, যা তার ইচ্ছে, ভালো যেটা ভালো লাগে সেটাই করবে, কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে কি, পড়াশোনার সময়টাই একমাত্র সময় যে সময়ে কিছু শিক্ষা করা যায়, তারপরে কিন্তু সেই সময়টা আর পাবে না। ঠিক, এই কারণে আমি সবাইকে বলি যে এই সময়টাই উৎকৃষ্ট সময়, আর এই সময়টা হারালে সারা জীবন পস্তাতে হবে, আর কিছু করার নেই, এরপর আর করা যাবে না, আর কিছু করার থাকে। আবার পরপর দুটো গান শুনে নেব, কি শুনবো? বাহ, আহা,
क्या बात। এরপর এখন হেমন্ত শুক্লার একটা গান বাজায়, দারুণ, আমি অবুঝের মতো কি করেছি। বাহ। কি সুন্দর, কি অপূর্ব। নূপুরদি, আরেকটা বিষয় আপনি আমাকে একটু বলুন, মানে এই যে আপনি এতদিন ধরে এই যন্ত্রটিকে নিয়ে আছেন, এত এত মানুষের ভালোবাসা শ্রদ্ধা এগুলো পেয়েছেন, আপনি তো এই যন্ত্রটিকে সঙ্গে নিয়েই আপনার দুই ছেলেকে দারুণ করে মানুষ করেছেন এবং তারা এখন দুজনেই বিদেশে রয়েছেন। মা বাবারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি বিশেষ করে তাদের জন্য আপনার কাছ থেকে এই উত্তরটা চাই, মানে ছেলেদের বড় করা বা তাদের পড়াশোনা, তাদেরকে একটা ক্যারিয়ার ইত্যাদি পথ যদি মা দেখাতে চান,
সঙ্গে তিনি যদি তার শখটাকে প্যারালালি চালিয়ে যেতে চান, সেখানে কি করা, কি করলে ভালো হয়, বা কিভাবে মাও পারে ছেলে মেয়েদের পাশাপাশি নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখতে একটি পরিবারে? ইচ্ছে করলে তো সবই হয়, তবে অনেকটা কি হয়, ছেলেরা যখন মার উপর, আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, আমার 2 ছেলে একদম, মানে মা ছাড়া ওরা মানে কিছুই বুঝতো না, মাই পড়াবে, মাই সব করবে, মাই সব জানে। তো সেই জন্য আমি গিটার বাজাতাম তখন, কিন্তু আমি ঘরেই বাজাতাম, অল্প করে বাজাতাম, বেশি একটা প্র্যাকটিস করতে পারতাম না। ওরা এখন সব চলে গেছে, বাস আমি এখন একদম ইয়াতে আছি, প্র্যাকটিস করি। কষ্ট হয় ছেলেরা দূরে আছে? না না, আমার কোনো কষ্ট না, ছেলেরা ভালো আছে। আজকে যদি ছেলেরা আমার বাড়িতে থাকতো, কিছু ভালো রেজাল্ট না করতো, বাইরে দেওয়া যেত, তাহলে ওরাও তো ওদের লাইফটা সেটেল হতে পারতো না। এখন ওরা সেটেলড লাইফ। আমরা চাই মা বাবার কি ছেলে মেয়েরা একটু ভালো হোক, না ভালো থাকুক। যেহেতু আমার ছেলে পড়াশোনায় ভালো, ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে উঠতো, তখন আমি ওকে ছাড়তে পারিনি। ও যখন আমাকে ধরে রাখছে যে মা তুমি আমাকে দেখাবে, ও এরকমও বলতো বাবা তুমি আজকে রান্না করো, মা আজকে শুধু ওকে পড়া ধরবে, তখন আমি তোকে ছাড়তে পারি না। না, যার এতটুকু পড়ার প্রতি এত আগ্রহ। আমার বাড়িতে দুর্গাপূজা হতো, দুর্গাপূজাতে আমি কাজ করছি, হয়তো পড়াশোনা হচ্ছে না, আমি একবার গিয়ে বসলে বল চলো আমি আজকে অনেকদিন ধরে আমি অঙ্ক করি না, ও এরকম ছিল। তো ওদেরকে আমার পড়াতে হতো, সেই জন্য আমি সাইডে রেখেছি। আমি আর তখন আমি টিভিতেও প্রোগ্রাম করতাম, তো আমি যুব মানুষের প্রোগ্রাম করেছি, তারপর রেডিওতে তো আমি শিশু মেলা থেকে প্রোগ্রাম করতাম, তারপর যুব মানুষের প্রোগ্রাম করতাম। তাই আমি মানে ওইটাকে আমি সাইডে রেখে দিয়েছি, থাক ওদেরকে আমি মানুষ করি, ওরা আমাকে চাইছে তারপর আবার করা যায়। আমার তো সবকিছু হয়ে গেছে, না না ফাংশন নাই করলাম না, আমাকে নাই চিনতে পারবে যখন আমি আবার করব, তখন আমাকে আবার সবাই চিনবে, সেই না। ছেলেদের কি শুনবো এখন? এখন লতা মঙ্গেশকর, মদন মোহনের মিউজিকের রসমে উলফত ভাই।
শুনতে ইচ্ছে করছে কেবল। আর দুটো গান শোনার সুযোগ হবে আমাদের, সময় প্রায় শেষের পথে। কি শোনাবেন? পরপর দুটো গান। চেঞ্জ করে দারুণ দারুণ। আজকের এই আয়োজনের শেষ গান কি হবে? আবার হবে তো দেখা। এই গানটা অজয় চক্রবর্তী নিয়ে গেছে।
কৌশিকী চক্রবর্তী আর লড়াই এবং এখন ভারতবর্ষে এবং দারুণ হিট, মানে এবং ভারতবর্ষে একজন এখন বিখ্যাত গায়িকা বিদুষী, মানে শেষ গান আজকের এই আয়োজনে। আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয়। ঠিক ঠিক ঠিক। অপূর্ব অপূর্ব, অসাধারণ। দুজনকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসতে হবে আবার আমাদের এই আয়োজনে, এবং অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা সঙ্গে ছিলেন, শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন আমরা ঠিক এইভাবেই প্রতি রাতে আপনাদেরকে নতুন নতুন বিষয়, নতুন নতুন ভাবনা নিয়ে সত্যি অর্থেই সঙ্গে চাই। আগামীকালও আপনাদের প্রত্যেককে সঙ্গে চাইব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।